মহেশ, মহেশ, আরে গেল কোথায়? ঘর ঘর সব বন্ধু। ব্যাপার কি বলতো? ব্যাপার আবার কি? ভয় থাকলে তো চলবে না। আমরা তো সে তো আসবে। ভুলে যায় কে বলেছে? মোটেই হলি না। আমার সময় রঙগুলো যত পারে রঙটাও ঠিক ততটাই চাপে। তাই সারা দাবেদার কথা মাঝে মাঝে নাকে সর্ষের তেল দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যায়। আপনি ঘুমিয়ে যান বলে ওর শালাও কি ঘুমিয়ে থাকবে? ঠিক বলেছে। ওর শালাটা যদি পড়তে থাকবে তাহলে তো আমার লোকসান। সুদের ওপর সুদ, তার ওপর সুদ, তার ওপর সুদ। ঠিক তবেই তো লোকের ভিটেটা, জমিটা, পুকুরটা আমার নামে হতো। কি বলিস? বলেছেন আপনি হুজুর ওই চিত্রগুপ্ত থেকে বুদ্ধিমান। আমি যমরাজ হব, গরিবের রক্ত চুষে চুষে খাবো, টাকার পাহাড়ে বাস করবো, তবেই আমি ধনপতি চৌধুরী। মনে হচ্ছে জেগে জেগে ঘুমোচ্ছে। জোরে জোরে না, আরো জোরে না। হুজুরের গদি ঘরে তোমার চাপার কথা ছিল, আমি সময় করতে পারিনি। এই সময় যে তোমার হবে না সে আমরা জানি। আরে জানি বলে শেষ পর্যন্ত এই মহাপুরুষ দর্শন আসতে আমরা বাধ্য হয়েছি। আমরা সেই তখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে তালাও ফাটিয়ে ফেললাম। আর তুমি গিয়েছিলাম? আমি একটু গঞ্জের হাটে গিয়েছিলাম একটা শাড়ি কিনবো বলে, তাই ভিতরে দেরি হয়ে গেল। তোমার হাতে তাহলে একটা শাড়ি? বেশ বেশ, ভালো ভালো, খুব ভালো। ওই গান ধান করে বুঝি পরকালে পুণ্য করছো। দেখি দেখে দেখে গঙ্গার শাড়িটা হচ্ছে তোমার পদ্মা তো সেই কবে গঙ্গার জলে ডুবে বলি বউটাকে তো খেয়ে ফেলে চলে। তাহলে গঙ্গার শাড়িটা কার জন্য? একজন আছে হুজুর, তার জন্য শাড়িটা কিনেছি আমি। ভালো ভালো, খুব ভালো। কিন্তু আমার ব্যাপারটা মানে কথা বলি, এই টাকাটা বলি আর কতদিন ফেলে রাখবে? এদিকে তো সুদের সুদ, দস্য সুদ, এই করে করে দিনের বোঝা যে হিমালয় পার্কে হার মানিয়ে দেবো। কি বলি? তাজা বলেছে হুজুরের হচ্ছে গিয়ে এই দয়াল তাই এতদিন ফেলে রেখেছে। অন্য কেউ হলে ভেঙে আদায় করে দিত, কিন্তু আর তো ফেলে রাখা যায় না। এবার একটু প্রস্ত করো। বছরের পর বছর ঘুরে 5 বছর তো হয়েই গেল। সেবার খরা হলো, পদ্মার অসুখ হলো, ভালো মানুষের মতো জমিটার বাড়িটা তোমার কাছে বাধা দিলে, বললে বছর খেলে সময় দিলে আমি সব 11 বছর তো দূরের কথা, 5 বছর হলো। পদ্মর অসুখ সারলো, আবার সে পদ্ম গঙ্গা জলে তুমি বহু চলে গেল। কিন্তু তোমার তো সময় হলো মায়ের। হুজুর আর কিন্তু তোমাকে সময় দিতে পারবে না। আর আমরা সেই জন্যই এসেছি। ঘর বাড়ি ছেড়ে বিভাগে হয়ে খেয়াঘাটা কুড়ে করে পড়ে থাকো বলে তোমরা জমে যাবে না। টাকা তোমার দিতেই হবে। চলো, বছরটা নয় সময় দিন চৌধুরী মশাই। চরের জমিতে ফসল হলেই যতটা বাড়ি আমি শোধ করতে দেবো। লোক না শালা বলে কি
তুমি এক কাজ করো, তোমার ওই জমিটা আর ওই বাড়িটা না আমার নামে লিখে দাও। কাছে কি লিখে দিতে হবে বাবা? আরে তুমি এমন ফুল করিটাকে আবার কোথা থেকে আবিষ্কার করলে? আমি তো নজর পড়ে যাচ্ছি। আরে আমি হলাম এই কাজের মানুষ, সবসময় কি আর সব কথা খেয়াল থাকে? চুলটা না থাকলেও বয়সটা তো অনেক কম। হচ্ছে তোমার খুব মনে ধরেছে। সব কথাতেই কেবল বিরক্ত করে। যাকে শোনো বাবু, ভালো মানুষের মেয়ে, নৌকা টিভিতে তুমি কোনো রকম বেঁচে গেছো ঠিক আছে, কিন্তু সে মানে তোমার স্বামী, সে কি বেঁচে আছে? অসম্ভব। বয়স নাই তোমাকে এখানে তুলেছে, তুমি কি এখানে থাকতে পারবে? একটা মাত্র তো ঘর, বর্ষা বা সেটাও সুন্দর। তার চেয়ে তুমি এক কাজ করো, বাবুর বাড়ি চলো। আরে কোনো অসুবিধা হবে না, বড় সাধু মহলা বাড়ি। আজ তো কেউ নেই, তুমি সব কি এমন কাজ? টুকটাক রান্নাটা একটু করবে আর মাঝে মধ্যে কথা হাত চিপে দেওয়া। বাবা তুমি এখান থেকে চলে যেতে পারো বাবা। সুন্দর বলে এত দিমা। তবে তুমি শুনে রাখো, ভালো মানুষের মেয়ে, আমিও ধনপতি চৌধুরী, তোমার মতো অনেক মেয়েকে হজম করে ফেলে। তুমি তো ছেলে মানা, আর আমাদের থেকে তুমি যে সুন্দর মুখটা ঘুমটা নাড়ালে ঢাকা দিয়ে রেখেছ, যাবার আগে সেটা আমি খুলে দিয়ে যাব। চৌধুরী মশাই, আমার সম্মানে হাত দেবেন না। চুপ শালা, টাকাও দেবে না, মেয়েও দেবে না, আমার ছেলেকে কেমন করে? কাতুনওয়ালা কথা সবাই বলে, কি বলিস লোক না বলেছে। চৌধুরী ভালো বলি না, আমার ভালো মন্দের বিচার আমি তোমার করতে বলিনি। তুমি কেন এই কঠিন তার দিকে রাজ্যকে হাত বাড়াচ্ছ? বলো বলো, উত্তর দাও, উত্তর দাও চৌধুরী। সেই কই বাচ্চা তোকে যদি না দিই, ঠিক আছে আমি চলেই যাচ্ছি। তবে তুইও শুনে রাখে মানুষ, আমিও ধনপতি চৌধুরী, এই অপমানের শোধ আমি কোনায় কোনটা আদায় করে নেব। যাবে করতে কি মানুষ না জানোয়া? জানোয়ার না বোধহয়, দেখছে কি ভদ্রতা হয়। মানুষের মধ্যে কেউ আছে হাঙর, কেউ খুনি, কেউ বাঘ, আর কেউ হয় না। এরা চাকরি সব এক একজন। এটা তুই পরিচয় দিও না কাকা। বছরে আমি দিইনি বাবা, চৌধুরী মশাইয়ের কাছে আমার যে অনেক টাকা ঋণ, সেই জন্য তো আমি কিছু বলতে পারি না। ঋণ আছে বলে সে তোমার বাড়ির ইজ্জতের দিকে হাত বাড়াবে। আজ তো বড় সাহস, প্রয়োজন হলে তোকে আমি বন্দুকের গুলিতে শেষ করবো। ভয় কিনে কাপড়, পৃথিবীতে তোর কেউ না থাকলে আমরা যাচ্ছি সেনের ষষ্ঠ পক্ষ বিস্তার করে আমরা তোকে আড়াল করে রাখবো রে বোন। কেউ কোনোদিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। সে আমি জানি দাদা। 12 দিক থেকে ফিরলি কখন? রাস্তায় তো তোকে দেখলাম না। এখনো বাড়ি যায়নি, সোজা এখানে এসেছি। বন্দুকটা আমার
তুমি এখানে কবে এসে পৌঁছেছো দাদা? পরশু। তার সঙ্গে তোমার দেখা হয়েছিল দাদা? সে বেঁচে আছে তো দাদা? সে ভালো আছে তো? হ্যাঁ বেঁচে আছে, ভালো আছে। তাহলে তাকে তুমি তাকে সঙ্গে করে নিয়ে এলে না কেন? সে বুঝে আসতে চাইনি। হ্যাঁ দাদা, তুমি তাকে বলোনি যে আমি এতদিন ধরে তার জন্য সমরের প্রতীক্ষা করে বসে আছি দাদা? ওর কোনো উপায় ছিল না পাগলি। আমি সব বলছি। ভারতী গঙ্গার ঘাটে সেদিন আমি যখন পৌঁছলাম, সূর্য তখন অস্তাচলে সিদ্ধ গঙ্গার পক্ষে, তখন থেকে তো শান্ত সন্ধ্যার ঝিকিমিকি। নৌকা থেকে নামলাম আমি, ধূসর পথে দুধারে সবুজ বনানী, গাছে গাছে পাখি ডাকছে। ধীর পায়ে এগিয়ে চললাম আমি গ্রামের পথে। জিজ্ঞেস করতে করতে এক সময় এসে পৌঁছলাম ওই কৃষ্ণগুরু বাড়ির সামনে। প্রতিবেশীরা সব ছুটে এলো তোর কথা বলতে, তারা হাহাকার করে কেঁদে উঠলেন। তারপর কি হলো? আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কি কৃষ্ণেন্দু নেই? তাহলে কি আমাদের কুড়ির মহাপুরের সাদা সিঁদুর সব মুছে গেল? ওরা বললো না, কৃষ্ণেন্দু বেঁচে আছে। মুখ ভরা নিঃশ্বাস নিয়ে আমি জিজ্ঞাসা করলাম। তারপর ওরা বললো নৌকাডুবির পর ওদের টানে গা ভাসি বহু দূরে ফিরে গেছিল কৃষ্ণেন্দু। তারপর গঙ্গা তীরে তোকে অনেক খুঁজেছিল, অনেক কেঁদেছিল, তোমাদের দেখা পাইনি। রাতের অন্ধকারে ক্লান্ত দেহটা নিয়ে হাঁটতে হাঁটতে যখন বাড়ি ফিরেছিল, তখন সব শেষ তোর শ্বশুর মারা গেছে। মাঝির মুখে একমাত্র পুত্রের নৌকাডুবি সংবাদ শুনে সহ্য করতে পারলে বিখ্যাত পণ্ডিত মহোদয় প্রসাদ গোস্বামী জ্ঞান হারিয়ে আসছিল বলছিল মাঠে উঠানে। জ্ঞান আর ফিরে আসলি, পায়ে ধরে বিদায় বিদায় করে শোকে দুঃখে পাগল হয়ে কৃষ্ণেন্দু সেই যে কোথায় চলে গেছে কেউ জানে না, কেউ বলতে পারে না। আমি ওদের বাড়ির ভিতর ঢুকেছিলাম দেবন, সামনে কুলদেবতা কৃষ্ণের মন্দির, পাথরের ঠাকুর যেন কাঁদছে। মাঝির উঠানে গাবিটা বাঁধা ঊর্ধ্ব মুখে চেয়ে আছে, খাঁচার পাখিটা ডাকছে। ওকে আমি নীল আকাশের বুকে উড়িয়ে দিলাম। আসার সময় প্রতিবেশীদের সঙ্গে পরামর্শ করে এই কুলদেবতা কৃষ্ণকে আমি সঙ্গে করে নিয়ে এলাম। না নিয়ে কি আমি থাকতে পারি দাদা? ওটা যে আমার স্বামী শ্বশুরের কুলদেবতা, সে তো আমার কুলদেবতা দাদা। দাও দাদা দাও, তুমি আমাকে ওকে আমার কাছে দাও দাদা। আমি আমার চোখের জলে ওর পা ধুয়ে দেব দাদা। নদীর চরে থেকে পুজো পাওয়ার পর 3 দিন তোর কোনো জ্ঞান ছিল না, কিন্তু সঙ্গে সঙ্গে তোর জ্ঞান ফিরে আসতো। আমি তাকে ঠিক করে কাছে ফিরিয়ে নিয়ে আসতাম না বোন, ঠিক ফিরিয়ে নিয়ে আসতাম। কিন্তু আমি এখন কোথায় যাবো দাদা? কার কাছে যাবো? কেন মা? গঙ্গা আমার বন্ধুকে কেড়ে নিয়েছে। তোকে হারিয়ে আজ আমি তোকে পেয়েছি ভাই। আমি কষ্ট বলে তুই কি আমার ঘরে থাকবি না ভাই? বাবা, ও কথা বলো না বাবা, ও কথা বলো না। আমি জন্ম থেকে বাবাকে হারিয়েছি, কখনো কোনোদিন বাবা স্নেহ ভালোবাসা পাইনি বাবা। তাই তো তোমার কাছে পেয়েছি আমি আমার বাবার স্নেহ ভালোবাসা, আর হিমাংশুদার কাছে পেয়েছি আমি দাদার স্নেহ। তুই কোথাও যাবি না, তুই এখানে থাকবি। ওর যাবার জায়গা তো শুধু একটাই, মামার বাড়ি। তোর মুখে না শুনেছি, তারপর আর তোকে ছেড়ে নিয়ে ফিরতে পারি না। তুই এখানেই থাকবি। ওরে চন্দ্র সূর্য পবিত্র হয়ে থাকবি। বাংলা বলাদের প্র্যাকটিস করে যাবো না। তোর শাখা শুনে যদি সত্যি হয়, মনে প্রাণে তোদের কৃষ্ণেন্দুকে সর্বস্ব সমর্পণ করে রাখি। তাহলে মনে রাখবে, ওই করুণাময় কৃষ্ণকে একদিন তোর কাছে তাকে ফিরিয়ে দিতে হবে। তোর কাছে তাকে ফিরিয়ে দিতে হবে। ওগো ঠাকুর, ওগো ভগবান, তুমি যখন এত দুর্যোগের মধ্যে ওকে বাঁচিয়ে রেখেছো, তখন তুমি ওকে ভালো রেখো ঠাকুর। ওকে তুমি সুস্থ রেখো। দুঃখ যদি দিতে হয়, তুমি সমস্ত দুঃখ আমাকে দিও ঠাকুর। আমাকে দুঃখ দিও, সমস্ত দুর্যোগের বোঝা কাটিয়ে আমি সমস্ত দুঃখকে মাথা পেতে দেব। কিন্তু কোথায় সে গেছে?
সবাই বলছে সে ফিরে আসবে। ওগো ঠাকুর, ওদের সবার কথা যেন সত্যি হয় ঠাকুর। সমস্ত দুর্যোগের মেঘ কাটিয়ে সে যেন একদিন পরের সূর্যোদয়ের মতো আমার কাছে ফিরে আসে ঠাকুর। আমি তোমার কাছে কিচ্ছু চাই না ঠাকুর, আমি শুধু সামনের প্রতীক্ষা নিয়ে তার জন্য অপেক্ষা করে বসে আছি। সমস্ত দুর্যোগের মেঘ কাটিয়ে ভোরের সূর্যোদয় তুমি করো ঠাকুর, ভোরের সূর্যোদয় তুমি করো। সবই তোমার জানা প্রভু, তাই তো তুমি অন্তর্যামী। তোমার বলার নেই তো কিছু, জানা
অনেক ভিখারি নই। ভিখারি নয় তো ময়লা নোংরা অপরিচ্ছন্ন পোশাক পরে পা ভর্তি ধুলো নিয়ে একটা নোংরা পুতুলে বগলে করে কিসের জন্য এসেছো? বলো, উত্তর দাও। আমি একবার এ বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে চাই। দেখা হবে না, দেখতে পাচ্ছ না বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, সে এখন ব্যস্ত আছে। কিন্তু আমাকে যে একবার দেখা করতেই হবে। আমি অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এখানে এসেছি। বুঝতে পারছি, সহজে হবে না। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না। না, তোমার সাহস তো বড় কম নয়। ঠিক আছে, বুকের কথাই যখন হলো না তখন আমি দেখাচ্ছি। রামনাথ, রামনাথ, দেখুন না স্যার, এই ভিখারিটা কখন থেকে ডিস্টার্ব করছে। যত বলছি কেটে পাশে দিয়ে নেওয়া যায় তত জেল হচ্ছে। বলছি কি না, অনেকে আপনার সঙ্গে দেখা করতে চায়। আমার সঙ্গে কোথায় থেকে আসতে? আগে কাশি থেকে। হ্যাঁ, সব হারিয়ে এখন আমি দীর্ঘ 1 বছর ধরে ওইখানে অবস্থান করছি, দুঃসম্পর্কে এক মাসির কাছে। তাতে কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। তবে আপনার দেশের বাড়ির জমি জমার দলিলপত্র এবং কিছু কাগজপত্র আমার কাছে ছিল। ভেবে দেখলাম মা বাবাকে হারিয়ে যখন আমি কাশিবাসী হলাম, তখন ওইগুলো আর যক্ষের মতো রাঁধুনে রেখে কি লাভ। যার জিনিস আমি তার কাছেই ফিরিয়ে দিয়ে আসি। তাই সুদূর কাশি থেকে কলকাতায় এসে অনেক জিজ্ঞাসাবাদ করে অবশেষে আপনার বাড়িতে আমি উপস্থিত হয়েছি। দাঁড়াও, দাঁড়াও, তুমি কি? আগে আমি 12 দিঘির বিখ্যাত পণ্ডিত বরদা প্রসাদ গোস্বামীর ছেলে। কৃষ্ণেন্দ্র! আগে হ্যাঁ, ও ভগবান, ওই সত্যের সান্ডস করে আরোহণ করে বৃষ্টিদের অন্তর্কালে আমি তোমাদের আজ বড়দা নেই, আজ গতকাল তোমাদের খবর না নিয়ে আমি খুব অন্যায় করেছি। তবে কথা কি জানো, মাথার উপরে ভগবান আছে। আজ আমার মেয়ের বিয়ে, আর একটা আমার শুভ দিনে আমার সামনে আছে। আপনি আপনার দলিল এবং কাগজপত্রগুলো বুঝে নিয়ে আমাকে ছুটি দিন, আমি চলে যাব। এসে যখন বলেছ আর আমি তোমায় ছেড়ে দিতে পারি না। বাড়ি ভর্তি অতিথি চোর, এই সময় তুমি চলে গেলে আমার মেয়ের অকল্যাণ। তাছাড়া তুমি যাবি মা নেই, বাবা নেই, সব হারিয়ে পথের মানুষ। আমি তোমাকে নতুন জীবনে প্রতিষ্ঠা। আপনি হ্যাঁ বাবা, চলো। আমার এই ময়লা নোংরা অপরিচ্ছন্ন পোশাক তাতে কি হয়েছে? আমার ঘরে শ্মশান চাকরি, শ্মশানে বসে যাই ভরত গাই তাই মনে দিতে। চলো, কি হলো? জুতো টুতো আমার হাতে থাকে। আপনার এই সুন্দর বাড়িতে আমি মানেই নেংড়া ছোড়া জুতো পরে। তাতে কি হয়েছে বাবা? কোনো অসুবিধা নেই। এই জুতো পায়ে দাও, এই ধুলো হাতে পায়ের ধুলো, এই বাড়ির গৌরব। চলো। বেশ, চলুন। বাবা, এটা কি ঘর ভাঙতে শিবির গিয়ে খেয়ে গেল? সারা একটা ভিজে গেল। এখনো বলছো রাজার পাথরে এটা ভিজে মরেছে। ঠিকই বলছি স্যার, অনেক চেষ্টা করছি। যাই বলছি, তুমি একটা অবদক্ষ, তোমাকে বাজে আমি পরম নিশ্চিন্ত সামনে চার বলছি, আর তুমি এসে বলছি আমি অপারেশন করতে পারি নাই। তুমি একটা রাস্কেল। আমার স্বপ্ন সাদ কাছের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছিলাম, ভালো ট্রাক নিয়ে গাড়িটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে হাই স্পিডে গাড়িটা চালিয়েছিল। কিন্তু বিন্দু বাবু ড্রাইভারটা সারা বুঝতে পারে সঙ্গে সঙ্গে গাড়িটা খাদে নামিয়ে দিল। পরের গাড়িটা কোন কোথায়? গেস্ট সামনে তোমার এই বিয়ে করার সাথে আমি চাপলে কার কথা তুমি বিয়ে
আপনি যে বলছেন আমার মেয়ে সেই ধরনের নয়। এমন তো মেয়েরা যখন প্রেম করতে যায় তখন কি তার বাবাকে বলে যায় বাবা আমি প্রেম করতে যাচ্ছি। আরে উত্তেজিত হবো না, আপনারা আমাদের সঙ্গে ব্ল্যাকমেল করে একটা ফষ্টা ব্যভিচারী মেয়ের সঙ্গে আপনি আমাদের পূর্ব পরিচিত এবং একজন সম্মানীয় ব্যক্তি, আপনার জায়গা যদি অন্য কেউ হতো আমার এই পায়ের দিদি না। বাবা বাবা আরে এই কথাটা শোনার পর এই ছোট লোক বাড়িতে আমি কিছুতেই বউ হয়ে যাবো না, কিছুতেই বিয়ে করতে পারবো না বাবা। সে আমরা এসি বুঝতে পেরেছি, এতকাল তো ডুবে ডুবে জল খাচ্ছিলে, এবার যার সাথে জল খাচ্ছিলে তার গলাতে মালাটা দিয়ে বাকি জীবনটা তুমি কাটিয়ে দাও। কে কোথায় আছিস পুরুষ গাই তো দূরে, এই বিয়ে আমরা দেবো না, এই বিয়ে আমরা দেবো না। তবে যাওয়ার সময় শুনে যান, এই লগ্নে আমার মেয়ের বিয়ে দেবো, যার সঙ্গে বিয়ে দেবো শুনালে দেখো অনেক বেশি দাম। তাই দিন না যান দাঁড়িয়ে দিলে এখন কি হবে? ছেলে জোগাড় করতে না পারলে দিদি ভাই যে মগ্ন ভ্রষ্টা। এই লগ্নেই ওর বিয়ে হবে। এসো এলে আমার ঘরে বসিয়ে ছেলে ছেলে ঘরে বসিয়ে রেখেছে মানে সেই ছেলেটা? ও আমি বুঝতে পেরেছি, সেই নোংরা জামা কাপড় পরা, ধুতি পরা, খালি পায়ে বাবারে যেন মনে হচ্ছে ডাস্টবিন থেকে উঠে এসেছে। যেই ছেলেটাকে বাবা একেবারে আদর করে ঘরের ভেতরে নিয়ে গেল, কে সেই ছেলেটা? আমি সেই ছেলেটা। আমরা এই মাত্র শুনলাম তোমার বাবা সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দেবে। কি বলছো কি তুমি অভিজিৎ? কি বলেছে? ওদের ডিসিশন নেওয়া হয়ে গেছে। না, এ অসম্ভবে কখনো হতেই পারে না। শুনতে তো তুমি কনভার্ট করো কালচারাল হালকা মডেল একটা মেয়ে। ছি 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 ছি, অসম্ভব জ্ঞান জঙ্গলি ভূত একটা। আর দেখতে ঠিক এখন হনুমানের মতো। আর শুনলাম কিছু এখন কি করে জানে না। একবার মিনিট ঘুরে খো। তোমার বাবা একেবারে অনুমান হয়ে গেছে। তুমি ভেবে দেখো স্বামী, ওই ছেলেটার সঙ্গে যদি তোমার বিয়ে হয় তোমার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সমাজে তুমি আর মুখ দেখাইতে পারবে না। তুমি আমার বন্ধু, কত আশা নিয়ে তোমার বিয়েতে এলাম, আমার সব আনন্দ বরবাদ হয়ে গেল। ইস, আমার ভাবতেই ঘেন্না করছে। তোমার বাবার ঘরে ওরা তো ওই ছেলেটাকে প্লেটে করে কিছু মিষ্টি দিয়েছিল। ভিখারি ঘরে জন্ম তো, এসব ভালো ভালো খাবার কখনো চোখেই দেখেনি, তাই হ্যাংলা কুকুরের মতো চট করে খেতে চলে গেছে। আর অমনি মিষ্টির প্লেটটা উঠতে ঘরের ফ্লোর ময় ছড়াছড়ি, আর পাশের ঘর থেকে আমি দেখে আমি তোমার হেসেই বাঁচি না। তারপর তুমি বলো কেউ দেখে ফেলবো বলে মিষ্টিগুলো তাড়াতাড়ি করে পুডিংয়ের মধ্যে ভরে ফেলেছে। এই বিয়ে তুমি মেনে নিও না, বাঁচতে পারবে না। মনে রেখে দিও তুমি একটা সাবালিকা, তোমার একটা মতামত আছে। আরে সে আমি যাই বলেন না কেন বসুন বাবু, ডিসিশন যখন হয়ে গেছে আর ওর বাবা যা করা লোক ওই ছেলেটা সত্যি। তাহলে আর কি আনন্দ হবে না, বাসরও জায়গা হবে না। ওদের কাটা ওরা লেজে কাটো, আমরা চলি সামনে ওরা তো দেরি করে আনলাম। তবে তাই হোক ভাই, তুমি তাহলে বাদরের গলায় মুক্তোর মালা হয়ে দোলো। তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। রাত বাজছে, নাই নাই। আমি কতকাল তোমার মুখের দিকে চেয়ে আছি, এই সুযোগ আমি কোনোদিন কোনো কারণে কোনো কারণে চেষ্টা করবো, তুমি চেষ্টা করো। ওই ওরা আসছে, আমি একটু সেই অপেক্ষা করেছি যেমন সিন্ধু না না না, কিছুতেই না। আমি আমি এখন কি করব? না এ হতে পারে না। আপনারা যা বলছেন তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি পথের মানুষ, আপনাদের মেয়ে ঐশ্বর্যের নীলাভূমিতে যা সোনার চামচ মুখে জন্ম, আমার মতো একটা সর্বহারার পথের ভিখারির হাত ধরে সে কি হাঁটতে পারবে? খুব পারবে বাবা, খুব পারবে। ভোলা মহেশ্বর সে তো ভিখারি ছিল, তাহলে গিরিরাজ সাবিত্রী কি সত্যবানকে বরণ
সে পুরাণ কাহিনী, এ কঠিন বাস্তব। আমার সঙ্গে আপনাদের মিলে হলেই জীবন তার কাছে অসহ্য টিকবে, সে সহ্য করতে পারবে না। কেন পারবে না ভাই? নিশ্চয়ই পারবে। মেয়েরা জলের মতো পবিত্র, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। তাছাড়া তুমি নিজেকে গরিব অসহায় ভাবছো। কে বলেছে তুমি গরিব? তোমার যা আছে অনেকেরই নেই। গরিব যদি বলতো আর যাকে রাজকন্যা বলছো সে তো রাজকন্যা নয়, সে ভিখারিনী রাজ্য। কি বলছেন আপনি? আপনার কথা আমি ঠিক মতো বুঝতে পারছি না। আমার বাবা ছিল আমার একটু ঘনিষ্ঠ গ্রামের মাটিতে দূরেই থাকতাম। আমার তখন অনেক অভাব, দুবেলা পেট ভরে খেতে পেতাম না। সেই সময় তোমার বাবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। তোমাদের সাহায্যের সম্ভব আশুতোষকে জীবনে প্রতিষ্ঠিত করেছে। আমার বাবার সাহায্যের জন্য আজ আমাদের বাড়ি গাড়ি ফ্যাক্টরি সব কিছুর মালিক ওটা। অনেক কথা কি জানো বাবা? আমি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর তোমার বাবা আমার কাছে কিছুই চাইনি, শুধু চেয়েছিল পুত্রবধূ হিসাবে আমার মেয়েকে। কিন্তু দুর্ভাগ্য আমি সে কথা ভুলে গিয়েছিলাম। ওসব কথা আমার আগেই শোনা হয়ে গেছে। আপনি ভুলে যাচ্ছেন আমি বিবাহিত, আমার বিয়ে হয়েছে। ওটা বিয়ে নয় দাদা ভাই, বিয়ে হলো, ফুলসজ্জা হলো না। ওকে গঙ্গায় যদি তুমি বলো, ওটাকে তুমি বিয়ে বলে মনে করলো, আমরা ভাবতে পারি না। আপনাদের মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিতা, আমি গায়ের মানুষ, স্কুলে যাইনি, কলেজে পড়িনি। আমার মতো একটা মূর্খ অশিক্ষিত ছেলের সঙ্গে কে বলেছে তুমি মূর্খ? আর নয় মূর্খ বলবে, তারা নিজেরাই মহামূর্খ। আলু সেদ্ধ হলেই যেমন নরম হয়, সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হলে মানুষও তেমনই নমনীয় হয় ভাই। স্কুলে নাইবা গেলে, কলেজে নাইবা পড়লে, বিখ্যাত পণ্ডিত বড় তোমার সাথে প্রথমে পুত্র তুমি, তার পায়ের ছাওয়ায় বসে তুমি অধ্যায়ন করছো। ভজনের হয় এ বিদেশকার আপত্তি করো না ভাই। এরপর আমার আর কিছু বলার নেই, আপনাদের ইচ্ছাই পূর্ণ। ও বিয়েতে মত দিলেও আমি কিন্তু এ বিয়েতে কিছুতেই মত দেব না। কিন্তু স্বামী, ঠিকই বলছি না, ঠিকই বলছি। আমার একটা মতামত বলে কিছু আছে। আমি সাবালিকা, তাই ভারতবর্ষে আমার উপযুক্ত পাত্র ওই ছেলেটা ছাড়া কি আর কেউ নেই। তাই প্রতিশ্রুতি দেওয়া আছে বলে ওই অসভ্য উচ্ছৃঙ্খল ছেলেটাকে আমাকে বিয়ে করতে হবে? নো নো নো, ইম্পসিবল। আপনার ওর অমুক সংস্থাও, এই বিয়েতে তুই বলবে, আমাদের বাসার সাধারণ ছেলের সঙ্গে তুই বিয়ে করেছিলাম। ওই ওদের শিশির ধোয়া ভরের পদ্ম ফুল, চন্দ্র গর্বের একদম পবিত্র নরম মাটি, তুই শিক্ষার ছাদে গেলে তোকে নিজের মতো তৈরি করে নিস।
দেশের মেয়ে আপনি সীতা সতী সাবিত্রী অরুন্ধতী নক্ষত্রতে গার্গী মৈত্রী লোপামুদ্রা শিক্ষা আপনার সংস্কারে সেই আপনি এদের মঙ্গল চিহ্ন এমনি করে ভেঙে ফেলবেন। আর খবরদার একদম হাত ধরে কথা বলবেন না, বলে দিচ্ছি। আপনার কথাই শুনেছি আমি বড় জাদু বড় মায়া, তাই তো সেই জাদু দিয়ে আমার বাবাকে বলেছেন, আমার দাদাকে করেছেন উত্তেজিত, তাই আপনার ওই জাদু মেরে কোথায় আর যে ভুলুক না কেন আমি কিন্তু কোনোদিন ভুলবো না, আর আপনাকে আমি কোনোদিন স্বামী বলে মেনে নিতে পারবো না। আপনাকে আমি কখনোই করবো না, কারণ আমি জানি আপনি আকাশের দেবী, আমি মাটির মানুষ। এই মাটির মানুষের সঙ্গে স্বর্গের দেবীর মিলন এ কি সম্ভব? এ তো কল্পনা। তাই শাখা আপনাকে আমি পড়তে বলবো না, ওই দুটো আপনি তুলে রেখে দেবেন। সিঁদুর পরার জন্য কখনো আপনাকে অনুরোধ করবো না, সিঁদুর আপনাকে পড়তে হবে না। তবে একটা অনুরোধ, জীবনে যদি কখনো আমাকে আপনার প্রয়োজন হয় আপনি আসবেন, আমি আপনার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর চোখে মেনে নেব। আপনাকেই বলছি, এটা কোনোদিন আপনি কল্পনাতেও আনবেন না যে আপনার মতো একটা কেউ মুখের সাথে আমি ঘর করবো। কালিদাসও তো আমার মতো একদিন মহামূর্খ ছিল, তাই বলেছে উজ্জয়িনী রাজকুমারী। একটা কথা মনে রাখবেন যে আপনার সঙ্গে কিন্তু কোনোদিন কোনো সম্বন্ধ আমার থাকবে না। আর ভোলাটাকে বলে দেবো আপনাকে পাশের ঘরে একটা থাকার ব্যবস্থা করে দিতে, আপনি আজ থেকে সেই ঘরে গিয়েই থাকবেন। আর একটা কথা, আমার ঘরের থেকে কিন্তু একদম পা বাড়াবার চেষ্টা করবেন না, এই কথাটা মনে রাখলে আমি কিন্তু সবচেয়ে বেশি খুশি হবো। আরে নিয়তিমা, অপূর্ব তোমার বিচার। জীবনের শুভ সূচনা দিয়ে একজন গঙ্গা গর্ভে তলিয়ে গেল, আর একজন বলল তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার দিয়াই কদর্য টাকা ছিল আমি বহন করতে পারবো না। বাহ, অপূর্ব। কিন্তু এখন আমি কি করি? আমার এই ভাগ্য বিলম্বিত জীবনের কথা আমি কাকে বলবো? কে বুঝবে আমার এই অন্তরের ব্যথা? মা, কোথায় কত দূরে তুই আজ মা? তোমাকে যে আমার সব যে মেসি করে মনে পড়ছে মা। মায়ের হাসি কাঁদে
ভেঙে আমি মুগ্ধ হইয়া সকলেই মুগ্ধ হইয়া খুব ভালো লেগেছে। তাই তখন চক্রবর্তী তাই তখন চক্রবর্তীকে আমি ছোট্ট একটি প্রাইজ দিচ্ছি 50 টাকা। কৃষ্ণেন্দু তোমার সময় মতো খাওয়া দাওয়া করছে না। আমি তো কোনো চেষ্টা কিছুই করিনি। আমি গরিবের ছেলে, এত ভালো ভালো খাবার আমি জীবনে কখনো খাইনি। আমার আর সহ্য হবে না। তার চেয়ে আমার যা সহ্য হবে তাই তাই আমার পক্ষে যথেষ্ট। কেন আমি কি কিছু অন্যায় বলেছি? না না, এটা তোমার ঠিক হয়নি। তোমার শরীর দুর্বল, তুমি অসুস্থ। জীবনে এর চেয়ে আরো কঠিনতম অসুখে ভুগেছি আমি। এর সামান্য ব্যাপার, এতে আমার কিচ্ছু হবে না। এতটা আত্মবিশ্বাস ভালো না কৃষ্ণেন্দু। মানুষের জীবনে কখন যে কি হবে কে বলতে পারে? তুমি দাঁড়িয়ে কেন, বসে বসে কথা বলো। ভাই বাবু, তুমি কি মাটি না পাথর? এটা সিঁদুর মুছে সাদা দুটো ভেঙে ফেললো। আমি বলে রাখছি, এখন থেকে যদি মেয়েকে শাসন করতে না পারলে মেয়ে কিন্তু একেবারে খুলনায় চলে যাবে। আরে আমি কোথায় যাব, কোথায় গিয়ে নরকের পথে নেমে যাব সেই সমালোচনা তোমাদেরকে আমি করতে বলিনি ভোলানাথ। ভাই আজ বসির কোথায় গেছে? আশুতোষকে আনতে কিছুক্ষণ আগে এয়ারপোর্ট গেছে। আচ্ছা, তবে কি আর কিছুক্ষণের মধ্যেই মানে আজকের ফ্ল্যাটেই আমার বাবা আসবে? ঠিক আছে, আমার গাড়ি কোনো দরকার নেই। আমি একাই কিন্তু আজকে পার্টিতে অ্যাটেন্ড করব। আর আমার বাবাকে বলে দেবে যে আজ পার্টি থেকে ফিরতে আমার একটু লেট হবে। বলো কি বলবে? জামাইবাবু বড় অসুস্থ। না, তার জন্য আমি কি করতে পারি? স্বামী What? আরে একটা কথা মনে রাখবে যে ওকে আমি চাকর বলে আমার পদ সেবা করতে পারি, কিন্তু স্বামী বলে ওকে নিয়ে আমি মাথায় তুলে নাচানাচি করতে পারবো না। কথাটা মনে রাখলে আমি কিন্তু সবচেয়ে বেশি খুশি হব। জামাইবাবু, তুমি এমনি করে শুধু অপমানে হজম করে যাবে, কিছুই কি বলবে না? বলার আর কিছুই নেই ভোলাদা। অহংকারের সূর্য এখন তোমার দিদিভাইয়ের মাথার উপর, তাই নিজের ছায়া তিনি নিজেই দেখতে পাচ্ছেন না। কৃষ্ণেন্দু অহংকারের সূর্যটা যেদিন ফিকে হয়ে পশ্চিম আকাশে ঢলে পড়বে, সেদিন তোমাদের দিদিভাই নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠবে। আমার মনে হয় ওই দিদি ভাইয়ের জন্য একদিন এই বংশের মান সম্মান সব তোর সঙ্গে মিশে যাবে। তাই তো হয় ভোলাদা, তাই তো হয়। পৃথিবীতে যত কিছু ধ্বংস হয়েছে সব কিছুর মূলেই হচ্ছে নারী। ক্লিওপেট্রার জন্য একদিন ধ্বংস হয়েছিল মিশর, রূপসী হেলেনের জন্য বিধ্বস্ত হয়েছিল ট্রয়, আর রামায়ণের সীতার জন্য পুরে ছাই হয়ে গিয়েছিল সোনার লঙ্কা। আমি মাটির মানুষ। সেদিন থেকে তোমাকে আমরা যতই যাচ্ছি ততই চমকে উঠেছি।
জটটা যেভাবে ওঠানামা করছে ভেবেছিলাম হয়তো ড্রাইভার হতে পারে। আগের চেয়ে ভালো। তুমি এত তাড়াতাড়ি বঙ্গা থেকে চলে এলে সব কাজ মিটেছে তো? আসার সময় গেস্ট হাউসে দরজাটা খোলা দেখলাম। কি ব্যাপার? ওখানে কৌশিক আছে। কেন? বললো কৃষ্ণেন্দু বড় ভালো, বড় পবিত্র। আমার এই বিষাক্ত জীবনের হাওয়া লাগলে তার জীবনটা হয়তো বিষাক্ত হয়ে যাবে। তাহলে কৌশিক আবার ঠিক করছে। হ্যাঁ, ছেলেটার জন্য বড় কষ্ট হয়। নিজের ছেলে ছিল না, বাবা মারা আত্মটুকুনি বলে পিঠে করে মানুষ করেছে। কত আশা ছিল। কি করবো বলো, সবই তোমার ভাগ্য। কোন কথা বেদান্ত শোনো কৃষ্ণেন্দু, বলুন। তোমার সঙ্গে আমার কিছু জরুরি আলোচনা। আপনাকেও আমার কিন্তু কিছু বলার আছে। এখানে আমার ভালো লাগছে না। আমাকে আপনি অনুমতি দিন, আমি কাছে চলে যাব। তুমি যেতে চাইলে আমি কি তোমার যেতে দিতে পারি? না, তোমার যাওয়াটা হবে না। তোমাকে আমার যদি জানি তুমি খুব কষ্ট পেয়ে আচ্ছা তুমি কিছু সিরাজুল মেয়াজকে আসে তাকে আমার কালদারে বলবেন রাজুর না এখানে আসুন কি করবে? গত মাসেই তো তুমি সকলের জন্য পোশাক তৈরি করে দিয়েছো। কিন্তু একজনের জন্য আমি পোশাক করা হয়। কিন্তু আমি যে প্যান্ট শার্ট পরতে পারবো না বাবা। সে কি? বাঙালি আমি, আমার নিজস্ব পোশাক ওই ধুতি আর জামা। এ আমার কাছে পরম গৌরবী। বিদেশি পোশাক ত্যাগ করে বিদেশি বনেয়াদের ধার করা পোশাক না না, আপনি আমাকে মাফ করবেন। ঠিক আছে বাবা, সামনের কোনো ইচ্ছা যখন বাধা দিবে তখন তোমার ইচ্ছা তো আমি বাধা দেব। তবে কাল তুমি আমার সঙ্গে আগর ফ্যাক্টরিতে যাবে। ফ্যাক্টরি? বিশেষ বিভাগে তোমাকে বহাল করব। আমার অবর্তমানে তোমাকে সব কিছুর মালিক তুমি। তাই সময় থাকলে তোমাকেই সব বুঝে দিতে হবে। কিন্তু দাদা ভাই কি ফ্যাক্টরি অফিসে কাজ করতে পারবে? কেন পারবে না টাকা? মানুষ চিনতে আমার ভুল হয় না। প্রথম দিন দেখি একটা খাঁটি হিরে। আসু তো তুমি আর ঠিক আছে, আমি ফ্যাক্টরিতে জয়েন করব। তবে তবে আপনি আমাকে আলাদা চোখে দেখবেন না। ভাববেন আরো 5 জন সাধারণ কর্মচারীর মতো আমি একজন সাধারণ কর্মচারী। কাজের বিনিময়ে মাসের শেষে আপনার কাছে আমি মাইনে নেব। আর আমি যখন এখানে থাকবো, কাজ করব, তখন তার বিনিময়ে মাসের শেষে আমার কাছে আপনাকে নগদ পয়সা করে নিয়ে দিতে হবে। এই সত্যে যদি আপনি রাজি থাকেন তাহলে আমি এখানে থাকবো, কাজ করব। আর আভিজাত্যের কথা ভেবে জামাই মনে করে আপনি যদি তা না পারেন, আমি তার সিদ্ধান্ত নেব, আমি তাই করব, আমি কাছেই চলে যাব। বললে কাকা জায়গাটা বড় শক্ত বাবা। ফ্যাক্টরির অনেক হিসাব নিকাশ, অনেক চিঠিপত্র, সবই ইংলিশে লিখতে হবে। কিন্তু ও কি কিছু ভেবো না কাকা। বিয়ের পরের দিন সকালে উঠে চায়ের টেবিলে বসে আপন খেয়ালে একটা ইংরেজি কাগজপত্র লিখেছিলাম। কি সুন্দর উচ্চারণ! এমন করে সাহেবরা ও নিজেকে লুকিয়ে রেখেছে। আমি এখন ফ্যাক্টরিতে যাচ্ছি। সিরাজুল যদি আসে ওকে চলে যেতে বলছি। ঠিক আছে ঠিক আছে, তুমিও চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। ওই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। যাই এখানে এসো, আগে বেরিয়ে এসো। আরে ধরো ধরো, এগুলো ধরো।
শাড়ি, দুটো ব্লাউজ, দুটো সায়া, সুবর্ণর একটা প্যান্টের পিন, একটা খাসের ছি। নিশ্চয় দোকানে ধার করেছো। আর দূর ধার করবো কেন? সব নগদ টাকা দিয়ে কিনেছি। এতগুলো টাকা? আরে পেয়েছি। আজ ফ্যাক্টরিতে একটা মজার ব্যাপার হয়েছে জানো? কি হয়েছে? যেদিনকে মালিকের মেয়ে সামলিত দিয়ে কি হলো তুমি জানো তো? আবার জানবো না? আমাদের তো নিমন্ত্রণ ছিল, তোমার শরীর খারাপের জন্য আমরা যেতে পারিনি। মালিকের জামাই কৃষ্ণেন্দু বাবু আজ আমাদের ফ্যাক্টরিতে চিফ হয়ে জয়েন করলে। সে কি? পুলিশ তো সে বেশি লেখাপড়া জানে না, আজ পারা নয় নাকি থাকে? আরে আমরাও তাই জানি, কিন্তু কাল থেকেই শুনছি কৃষ্ণেন্দু বাবু আমাদের কারখানায় চিফ হয়ে জয়েন করছে। 10টার সময় গেট কিপার গেট খুলে দিলে একটা সাদা অ্যাম্বাসেডর থেকে নামলেন দুজন, একজন মালিক স্বয়ং, একজন কৃষ্ণেন্দু বাবু। শুনেছি দেখতে খুব বাজে। কে বলেছে? দারুণ হ্যান্ডসাম দেখতে। বলো কি তুমি? এই দাঁড়িয়ে থেকে নেমে গেটের পাশে দাঁড়িয়ে থাকা সর্বেন্দ্র সিংকে ভালো করে একবার দেখে নিয়ে ম্যানেজার পোষণ বাবুকে জিজ্ঞেস করলেন, কে লোকটা কে? কে লোকটা? ওই দেখো কাজ করতে করতে যে লোকটা গত বছর মাথা খারাপ হয়ে গেছিল না, সেই লোকটা। চাকরি নেই, ওর বউটা এখন ঝিয়ের কাজ করে কোন রকমের সংসার চালা। আহা কি বেচারি। কি বললেন তোমাদের চিফ? কিছুই বললেন না। সব শোনার পর ওনাকে ওনার ফ্যাক্টরির মধ্যে নিয়ে যাওয়া হলো। তারপর আমাদেরও খুব কৌতূহল হলো, আমরাও দূর থেকে সব জিনিসটা লক্ষ্য করে দেখছি। ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখানোর পর ওনাকে কোথায় নিয়ে যাওয়া হলো পার্সোনাল চেম্বারে। একবারে সাজানো গোছানো অফিস, জানলায় দরজায় ভারী ভারী পর্দা, মেঝেতে দামি কার্পেট, ইমার্জেন্সি চেয়ার, টেবিলের উপর দামি টেলিফোন, পেন স্ট্যান্ড, ওয়াটার পট, প্যারিস থেকে আনো দামি পেপার ওয়ে, কলিং বেল। বাবা এত সব? আরে কি আশ্চর্য, ওই হবে না এত বড় একটা কোম্পানি চিফ বলে কথা। উনি সব কিছু একবার চোখ বুলিয়ে নিয়ে কলিং বেলটা দিকে তাকিয়ে ম্যানেজার পোষণ বাবুকে জিজ্ঞেস করলেন, এটা কি? পোষণ বাবু বললে এটা হচ্ছে কলিং বেল। উনি জিজ্ঞেস করলেন এতে কি হয়? পোষণ বাবু বললেন এটা টিপলে এতগুলো শব্দ হয়, আর সেই শব্দ শুনে আপনার ছুটে আসবে পার্সোনাল বিয়ারা এবং সেলাম দিয়ে বলবে, বলিয়ে স্যার কৃষ্ণেন্দু কিচ্ছু বললেন না। সালামে লিভার চেয়ারে আরাম করে বসে আবার কলিং বেলে হাত দিলে আর বিয়ারাকে বললো, বলিয়ে স্যার কৃষ্ণেন্দু কিছু বললেন না। অদ্ভুত লোক তো। পাগল নাকি? আরে আমরাও তাই ভেবেছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের ধারণাটা এই পুরোপুরি ভাবে বদলে গেল। আর বুঝতে পারলাম ভদ্রলোকের ধুতি বাড়ি চেহারা পর্যন্ত করে লুকিয়ে আছে এটা খাঁটি সাহেব। বলো কি? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে একে একে ডাক পড়লো অফিসের সমস্ত চাকরির কর্মকর্তাদের। যেই যায় সেই শুকনো মুখে বেরিয়ে আসে চেম্বার থেকে, আর কি ধমক, প্রত্যেকে কাজেতেই ভুল। উনি দেখছেন আর কথা শুধু একটাই, উইদিন 10 days সমস্ত রেজিস্টার আপডেট চাই, আদারওয়াইজ ডিসকাস করে দেবো। এমনকি প্রথমবাবু কিন্তু মুখটা চুপতে গেল। জানো সেদিন মার্কেটে সাউরের সঙ্গে আমার দেখা হয়েছিল, কি দুঃখ বললো ওর বাবা নাকি একজনের হাতে তুলে দিয়েছে, সে নাকি ওকে কোনোদিনও বুঝবে না। আর এখন দেখছি তাহলেই তাকে বুঝতে পারবে। আরে পূজা খুবই মুশকিল, ভদ্রলোক খুবই শান্ত, অথচ সমুদ্রের মতন গম্ভীর, আর আচরণ একদম অদ্ভুত। জানো উনি আমাকেও ডেকেছিলেন। তুমি গেলে? আরে যেতে তো হবেই, হারি পথে দিলে ঢুকতেই দেখি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শ্রীমতী সুভাষ সেন ঘেমে নিয়ে উঠেছে। বোম্বের একটা কোম্পানিকে একটা জরুরি চিঠি পাঠাতে হবে। উনি ঝড়ের মতন ইংরেজি বলে যাচ্ছে, আর সুভাষ তিনি লোন নিতে পারছেন না, এমন একটা অবস্থা। কাজ শেষ করে উনি বললেন সর্বেন্দ্র সিংয়ের চাকরিটা আজ থেকে বহাল রইল, উনি কাজ করতে পারুক বা না পারুক, ওনার স্ত্রীকে মাসের শেষে 1 তারিখ মধ্যে পয়সাটা নিয়ে যেতে বলবে, আর ওনার চিকিৎসার সমস্ত দায়িত্ব আজ থেকে কোম্পানি বহন করবে। উনি আরো বললেন আমাদের বোনাস এবং এরিয়া পেমেন্টের যে গন্ডগোলটা চলছিল আমি আজ থেকে তা পাস করে দিয়েছি। ও তাই এত বাজার। হ্যাঁ
তোমাদের দেখতে পাবে না, সত্যি খুব ভালো। আর জানো ক্যান্টিনের খাওয়া দাওয়া যদি ভালো হয় উনি যে বাবুটা নিজের হাতে করে দিয়ে গেছে। সাবলীর ঠাকুরের সত্যিই খুব ভালো, তাই এমন দেবতার মতো স্বামী পেয়েছে। না, আমার দেখতে খুব ইচ্ছে। আরে বেশ তো, একদিন যেও না, এই সাউলি দেবী তো তোমারই বন্ধু। যাকে এই অনেকক্ষণ ভাবছি, এই আমাকে এক গ্লাস জল দেবে? তুমি তুমি এমন করে কথা বলো না, আমি যেন তোমার কেউ নই। দেবে কি? দাও বলতে পারো না, দাও। ঠিক আছে দাও। এই বাজারের থলি দুটো নিয়ে এলাম। আমার এই অফিসের ব্যাগটা যা নিশ্চয়ই ওই কাপড়ের দোকানে ফেলে এসেছি। আসতে পারি? আরে আসুন আসুন আসুন। না না, আমাকে স্যার বলে লজ্জা দেবেন না। মনে রেখে দেবেন, আপনাদের মতো আমিও একজন ভাই এবং বন্ধুও ভাবতে পারি। স্যার, বলুন। আপনি সরবিন্দু সিংয়ের চাকরিটা ফেরত দিয়ে সত্যি বিরাট বিরাট উপকার করেছেন স্যার। আমি যা করেছি কর্তব্য মনে করেই করেছি। বাইদি ভাই, আপনি এই টাকাটা রাখুন। টাকা? হ্যাঁ, কাজের শেষে আপনারা যখন আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন ভুল করে আমার টেবিলের মধ্যে ওই টাকাটি আপনি ফেলে এসেছিলেন। এতটা প্রলোভন কিন্তু ভালো নয় সৈকত বাবু। আচ্ছা চলি। দেখি স্যার এখন টাকা পেয়ে গেলে ভালো বলো স্যার। না 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 না, ধন্যবাদ, মাফ করবেন না। স্যার এই নাও তোমার জল। এই কি হলো? অমন হাঁ করে কি দেখে